সংসারের অভাবেই ক্যাম্পা আম্মাকে নামিয়েছিল পরিচারিকার কাজে। মাসের শেষে স্বামীর হাতে খরচ তুলে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু ক্যাম্পা আম্মা সাধারণ বাড়িতে কাজ করতো না, সে বেছে নিত বড় বড় হাউসিং সোসাইটি, এমনকি ধনী মানুষের ঝকঝকে বাড়ি। ওই বাড়িতে কাজ করতে করতে তার মাথায় ঢুকে গেল এক বিপজ্জনক ভাবনা। সে ভাবলো, আমি যতগুলো বাড়িতে কাজ করি এরা প্রত্যেকেই বিরাট বড় লোক, এদের ঘরে এদিকে ওদিকে সোনা ছড়িয়ে থাকে। আমি যদি প্রত্যেক বাড়ি থেকে অল্প অল্প করে সোনা চুরি করি তাহলে কেউই বুঝতে পারবে না। আর সেই ভাবনাকেই সঙ্গী করে একটা বাড়ি থেকে সোনা চুরি করলো ক্যাম্পা আম্মা। তারপর সেই সোনা নিয়ে গেলেন বাজারে বিক্রি করতে। আর ঠিক সেখানেই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। চুরি করা সোনার বদলে পাওয়া টাকাটা ক্যাম্পা আম্মার মাথা পুরো ঘুরিয়ে দিল। সে বুঝে গেল এই পথেই আছে দ্রুত বড়লোক হওয়ার রাস্তা। আর এভাবেই শুরু হলো ক্যাম্পা আম্মার ক্রাইমের জার্নি। ধীরে ধীরে সোনা বিক্রি করার টাকা জমিয়ে একদিন ক্যাম্পা আম্মা সেই টাকার কথা নিজের স্বামীকে বলল, আর স্বামীকে উপদেশ দিল চিট ফান্ডের বিজনেস করার। ক্যাম্পা আম্মা খুব ভালো করেই জানতো এলাকায় তার স্বামী পরিচিত একজন পরিশ্রমী, সৎ আর বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে। স্বামীর নাম ভাঙিয়ে ক্যাম্পা আম্মা ঘোষণা করলো কম সময়ে বেশি রিটার্ন দেওয়া হবে। এই আশাতেই এলাকার বহু মানুষ তাদের কষ্ট করা টাকা চিট ফান্ডে জমা দিল। শুরুতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু 2001 সালের মধ্যে ক্যাম্পা আম্মা একে একে সেই সব টাকা নিজের শখ সাদ আহ্লাদ পূরণ করতে করতে উড়িয়ে দিল। তারপর এলাকার মানুষজন যখন সেই টাকার জন্য চাপ দিতে শুরু করলো ক্যাম্পা আম্মাকে, ক্যাম্পা আম্মা সেই চাপ সহ্য করতে না পেরে একটি বাড়ি থেকে বেশ কিছু সোনা চুরি করলো। আর সেটাই হলো তার জীবনের কাল। কারণ এবার বাড়ির মালিকের মনে সন্দেহ জাগে। সে চুপচাপ পুলিশের সঙ্গে যোগাযোগ করে, ক্যাম্পা আম্মার বিষয়টি পুলিশকে জানিয়ে দেয়। পুলিশও তখন ক্যাম্পা আম্মার ওপর নজর রাখছিল। ক্যাম্পা আম্মা সেই সোনা বিক্রি করতে যাওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলো। অবশেষে 2001 সালের জুলাই মাস নাগাদ ক্যাম্পা আম্মা সোনা বিক্রি করতে দোকানে পৌঁছেতেই সঙ্গে সঙ্গে পুলিশ তাকে সোনাসহ ঘিরে ধরে আর চুরির দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তারপর ক্যাম্পা আম্মার সঙ্গে কি হয়েছিল আর কিভাবে একজন সোনার গয়না চুরি করা পরিচারিকা হঠাৎ একদিন ভয়ঙ্কর সিরিয়াল কিলার সায়ানাইড মল্লিকা হয়ে উঠল, এবার সেটাই জানবো। আপনি হয়তো খেয়াল করেছেন ক্যাম্পা আম্মার জেল হয়েছিল 2001 সালে, কিন্তু মমতা রাজনের মৃত্যু হয়েছিল 1999 সালে। অর্থাৎ গয়না চুরির মামলায় জেলে যাওয়ার আগেই ক্যাম্পা আম্মা আসলে একজন খুনিতে পরিণত হয়ে গেছিল। কিন্তু সে কথা পুলিশ জানতো না, তাই ক্যাম্পা আম্মাকে মাত্র 6 মাস জেলে থাকতে হয়। জেল থেকে ছাড়া পেয়েই ক্যাম্পা আম্মা নিজের বাড়িতে ফিরে আসে স্বামী আর সন্তানদের সঙ্গে দেখা করতে। কিন্তু তার স্বামী তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই মুহূর্তে ক্যাম্পা আম্মা বুঝে যায় তার আর হারানোর মতো কিছু নেই। বেঁচে থাকার জন্য এই সারভাইভ করার মানসিকতা নেই। ক্যাম্পা আম্মা পাড়ি দেয় অন্য এক শহরে। সেখানে গিয়ে ক্যাম্পা আম্মা একটি সোনার দোকানে কাজ নেয়। সোনার প্রতি তার ভীষণ লোভ, সে কিছুতেই সোনা থেকে দূরে থাকতে পারতো না। সে গয়নার দোকানে কাজ করতে করতেই ক্যাম্পা আম্মা বুঝতে পারে এতদিন সোনা বিক্রি করে সে যে টাকা পেত, আসলে সোনা তার চেয়েও অনেক বেশি দামি ছিল। এই সোনার দোকানের কাজ করার দৌলতে ক্যাম্পা আম্মা চিনে নিল ন্যায্য মূল্যে সোনা বিক্রি করার কিছু ঘাঁটি। কিন্তু সোনা বিক্রি করতে গেলে সোনার প্রয়োজন, কিন্তু সোনা দোকান থেকে সোনা চুরি করে বিক্রি করতে গেলে আবার হয়তো জেল খাটতে হবে। তাই ক্যাম্পা আম্মা বেছে নিল এক মারণ পন্থা, সায়ানাইড। এই সায়ানাইড মূলত গয়নার দোকানে সোনার এক্সট্রাকশনের কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই সায়ানাইড আদতে এমন একটা কেমিক্যাল যা যে কোনো মানুষের প্রাণ কিছুক্ষণের মধ্যেই কেড়ে নিতে পারে। এই সায়ানাইডের কথা জানা মাত্রই ক্যাম্পা আম্মা নিজের দ্বিতীয় খুনের পরিকল্পনা করে ফেলে।
প্রথম খুনের মতোই দ্বিতীয় খুনের ক্ষেত্রেও ক্যাম্পা আম্মার নিজের শিকার হিসাবে বেছে নেয় মন্দিরের প্রার্থনা করতে আসে এক মহিলাকে। ওই মহিলার নাম ছিল এলিজাবেথ। বয়স আনুমানিক 52-53 বছর হবে। এলিজাবেথ তার নাতনিকে খুবই ভালোবাসতেন, কিন্তু প্রায় 7 দিন আগে হঠাৎ এলিজাবেথের নাতনি তাদের বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়ে যায়। ওই ঘটনার সঙ্গে ক্যাম্পা আম্মার কোনো সম্পর্ক তবে ছিল না। ক্যাম্পা আম্মা এলিজাবেথকে টার্গেট করেছিল, কারণ সে নিয়ম করে মন্দিরে আসতেন। প্রথম 2 সপ্তাহ এলিজাবেথের সঙ্গে ভাব জমিয়ে ওর সুখ দুঃখের সমস্ত কথা জেনে নেয় ক্যাম্পা আম্মা। এরপর একদিন সুযোগ বুঝে সে মৃত্যুর ফাঁদ পাতে। এলিজাবেথের সামনে এলিজাবেথকে ক্যাম্পা আম্মা বলে, আমি এমন একটা পূজা জানি যে পূজা করলে ঈশ্বর ভীষণ খুশি হয়ে যান, আর তখন তুমি ভগবানের কাছে যা চাইবে ভগবান তোমাকে সেটাই দেবেন। কিন্তু এই পুজোয় কিছু শর্ত আছে। শর্ত নম্বর 1, তোমাকে সারাদিন উপোস থাকতে হবে। শর্ত নম্বর 2, সম্পূর্ণ বিয়ের সাজে নতুন শাড়ি আর গয়না পরে ঈশ্বরের জন্য রান্না বান্না করতে হবে। শর্ত নম্বর 3, তোমার পুজো তখনই শেষ হবে যখন তুমি আমার হাত থেকে জল খাবে। নাতনিকে ফিরে পাওয়ার শেষ আশায় এলিজাবেথ তখন দিশেহারা। কোনো উপায় না দেখে ক্যাম্পা আম্মার সব শর্ত মেনে নিলেন তিনি। ক্যাম্পা আম্মার ঠিক করা তারিখ অনুযায়ী 1 গাদা সোনার গয়না পরে নববধূর সাজে রান্নাবান্না করে নিয়ে হাজির হলেন একটা ভগ্নপ্রায় মন্দিরের পেছন দিকে। ক্যাম্পা আম্মা সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। এলিজাবেথ ওখানে পৌঁছানোর পর কিছুক্ষণ মন্ত্রপাঠ করে পূজা করার নাটক করলো। ক্যাম্পা আম্মা তারপর ওই মিথ্যা উপাচার সম্পূর্ণ করেছে। নিজের হাতে সাইনাইড মেশানো জল ঢেলে দিল এলিজাবেথের গলায়। এরপর আর কি, ক্যাম্পা আম্মার চোখের সামনেই ছটফট করতে করতে মারা গেলেন এলিজাবেথ। আর তারপর এলিজাবেথের গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে চম্পট দিল ক্যাম্পা আম্মা। নিজের এই মারণ পরিকল্পনা সফল হতে দেখে কেডি ক্যাম্পা আম্মার মধ্যে একটা ভয়ঙ্কর আত্মবিশ্বাস জন্ম নিল। সে ভেবে নিয়েছিল যে ঈশ্বরের নাম করে সাধারণ বাড়ির মহিলাদেরকে সহজেই ফাঁদে ফেলা যায়। এরপর পরবর্তী শিকার হিসেবে ক্যাম্পা আম্মা বেছে নিল 60 বছর বয়সী যশোদা আম্মাকে। বহুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তিনি প্রায় মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন। এই দুর্বলতাকে অস্ত্র বানালো ক্যাম্পা আম্মা। আগের মতোই সে যশোদার সামনে পাতল মৃত্যুর ফাঁদ। বলল, এই বিশেষ পূজাটা করলেই শ্বাসকষ্ট কমে যাবে। ঠিক যেভাবে এলিজাবেথ বিশ্বাস করে গা ভর্তি সোনার গয়না পরে পুজোর দিনে হাজির হয়েছিলেন, ঠিক সেইভাবে যশোদা আম্মা ক্যাম্পা আম্মা বলা জায়গায় এসে পৌঁছালেন। আর এলিজাবেথের মতোই সাইনাইড মেশানো জল পান করে ছটফট করতে করতে মারা গেলেন যশোদা আম্মা। মাত্র কয়েক মাসের মধ্যেই একই কায়দায় 2 জন মহিলার মৃত্যু রীতিমতো চিন্তায় ফেলে দিল পুলিশ ডিপার্টমেন্টকে। অফিসাররা বহু চেষ্টা করেও খুনিকে ধরার মতো কোনো স্পষ্ট সূত্র পেল না। কেডি ক্যাম্পা আম্মা পর 3টে খুন করার পর আরও বেপরোয়া হয়ে উঠলেন। 2 জন নিরপরাধ মানুষকে সায়ানাইড মেশানো জল খাইয়ে খুন করার পর আবারও শহর বদলে ফেলল ক্যাম্পা আম্মা। নতুন শহরে গিয়ে তার চতুর্থ টার্গেট হলো 60 বছর বয়সী মুন্নি আম্মা, একজন ভীষণ ঈশ্বরভক্ত মহিলা। প্রতিদিন প্রার্থনা, ভোজন আর মন্ত্র পাঠই কাটত তার জীবন। ক্যাম্পা আম্মা জেনে নেয় মুন্নি আম্মার হাঁটাচলা করতে কষ্ট হয়, কোমর আর হাঁটুতে তীব্র যন্ত্রণা। এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে আগের মতোই মিথ্যা পুজোর ফাঁদ পাতে মুন্নি আম্মাকে সায়ানাইড মেশানো জল খাইয়ে খুন করলো ক্যাম্পা আম্মা। চতুর্থ খুনের পরেও সে থামেনি। মাত্র কয়েক মাসের মধ্যেই খুঁজে নিল পঞ্চম শিকার, 30 বছর বয়সী নাগবেনি। বিয়ের বহু বছর পেরিয়ে গেলেও নাগবেনির সন্তান না হওয়ায় তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। এই সুযোগে ক্যাম্পা আম্মা তাকে বলল, এই বিশেষ পূজা করলে নিশ্চিত সন্তান হবেই, আর তাও পুত্র সন্তান হবে। বিশ্বাস করলেন নাগবেনি। কিন্তু কিছুদিনের মধ্যেই গ্রামের পুরনো মন্দিরের পেছন থেকে পাওয়া গেল নাগবেনির নিথর মৃতদেহ। পর 5 জনকে একই কায়দায় খুন হওয়ায় রীতিমতো খেপে গেল পুরো কর্ণাটক পুলিশ ডিপার্টমেন্ট। খুনের প্যাটার্ন একই হলেও লোকেশন এক নয়। একটা খুন এখানে, পরেরটা 300 কিলোমিটার দূরে। ফলে খুনিকে ধরা খুবই কষ্ট ছিল। প্রথমে পুলিশের সন্দেহ যায় ভণ্ড সন্ন্যাসীদের দিকে, কিন্তু শুধু সন্দেহ হলেই তো সিরিয়াল কিলার ধরা যায় না।
আর ঠিক তখনই পঞ্চম খুনের পর আবারও অন্য জায়গায় পালিয়ে যায় ক্যাম্পা আম্মা। যে পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। হ্যাঁ, আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।